16 বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নরেন্দ্রনাথ বাল্যজীবন শেষ করল। বন্ধুদের সঙ্গে খেলাধুলা আমোদ প্রমোদ করার বয়স আর নেই। সেই মেট্রোপলিটন স্কুল, সেই স্কুলের সহপাঠী বন্ধুদের জন্য মন খারাপ করত, কিন্তু জীবন তো থেমে থাকবে না, এগিয়ে যেতেই হবে। কলেজে পড়তে যাওয়ার পথে রাস্তায় স্কুলের ফটো, ছোট ছোট ছেলেদের ছোটাছুটি দেখে পুরনো দিনগুলোর কথা মনে পড়াই স্বাভাবিক। খেলার ছলে আর রাজা সাজা চলবে না, ছোট একটা রাজ্যে রাজা হলেও চলবে না। এবার তাকে জগৎসভায় প্রকৃত রাজার আসনে বসার জন্য প্রস্তুতি নিতে হবে। যে কাজের জন্য পৃথিবীতে এসেছেন সেই কাজ শুরু করার দিন এগিয়ে আসছে। এবার তাকে বড় হতে হবে। ছেলেবেলার সমস্যাহীন আনন্দের দিন আর নেই। সামনে অনেক সমস্যাপূর্ণ কঠিন পথে যাত্রা করতে হবে। 1880 সালের 27শে জানুয়ারি 10 টাকা ভর্তি ফি দিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন যুবক নরেন্দ্রনাথ। পড়াশোনায় গভীর মনোনিবেশ করলেন। ইংরেজি ভাষায় রচনা, কথা বলা, বক্তৃতা দেওয়া ইত্যাদি বিষয়ে তার আগ্রহ বাড়তে লাগলো। এই সঙ্গে তর্কশাস্ত্র ও দর্শনের আলোচনাও চলতে লাগলো। এখানে বলে রাখি, তর্কশাস্ত্র বলতে লজিক এবং দর্শনের কথা বলতে গেলে বোঝায় ফিলসফি। সরকারি কলেজের অধিকাংশ শিক্ষকই ছিলেন বিদেশি, অতএব নিয়ম ছিল ছাত্রদের ইউরোপীয় পোশাক পরে অথবা ভারতীয় চাপকান ও পাজামা পরে কলেজে আসতে হবে। নরেন্দ্রনাথ চাপকান ও পাজামা পরে এবং হাতঘড়ি বেঁধে কলেজ যেতেন। 1 বছর যেতে না যেতেই নরেন্দ্রনাথ ম্যালেরিয়ায় জ্বরে আক্রান্ত হলেন। ফলে নিয়মিত কলেজে হাজিরা দেওয়া সম্ভব হয়ে উঠল না। কলেজের নিয়ম অনুসারে বছর যতগুলো দিন উপস্থিত থাকা দরকার তা না হওয়ায় নির্ধারিত সময়ে এফএ পরীক্ষায় বসার জন্য অনুমতি পাওয়া নিয়ে সমস্যা দেখা দিল। তখন তিনি বাড়ির কাছাকাছি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, আজকের যেটা স্কটিশ চার্চ কলেজ, ভর্তি হলেন। ভূপেন্দ্রনাথ দত্তের মতে পরীক্ষার বিষয়ে যখন অনিশ্চয়তা চলছিল তখন নরেন্দ্রনাথ ইংল্যান্ডে যাওয়ার প্রস্তাব করেন, কিন্তু জ্যেষ্ঠ পুত্রকে দূরে পাঠাইতে পিতা সম্মত হইলেন না। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রথম বার্ষিক এফএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি দ্বিতীয় বর্ষে উঠলেন ও 1 বছর পর পরীক্ষা দেওয়া নিয়ে কোনো আপত্তি উঠল না। দেশি বিদেশি সব শিক্ষকেরাই বলতে লাগলেন, এই বালকের মধ্যে প্রভূত শক্তি প্রচ্ছন্ন রহিয়াছে। এমন দিন আসিবে যেদিন সমগ্র জগৎ তাহার পরিচয় পাইবে। ওই সময় ওই কলেজে তখন ভাবি খ্যাতনামা দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল পড়তেন। তিনি নরেন্দ্রনাথের থেকে উঁচু ক্লাসে পড়তেন, কিন্তু ছাত্রদের কোনো দার্শনিক সভায় দুজনের দেখা হতো ও নানান সুযোগে উভয়ের মধ্যে দার্শনিক আলোচনা চলত। এখান থেকেই 1881 সালে নরেন্দ্রনাথ এফএ পাশ করেন ও পরে 1884 সালে বিএ পাশ করেন। তখন তার বয়স 20 বছর। এরপর মেট্রোপলিটন ইনস্টিটিউশনে, আজকের বিদ্যাসাগর কলেজে, আইন বিভাগে বিএল পড়তে শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়া হয়নি, কারণ বিএ পাশ করার অল্পদিন পরেই 23শে ফেব্রুয়ারি 1884 সালে পিতৃবিয়োগ হয় ও সংসারে নানান রকম দুঃখ কষ্টের শুরু হয়। বিএ ক্লাস পড়ার সময় থেকে তার মনের গভীরে প্রবল চিন্তা যেন বিপ্লবের রূপ ধারণ করতে শুরু করেছিল। পিতৃবিয়োগের পর এই মানসিক ঝড় আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। ত্যাগের প্রতি তার স্বাভাবিক প্রবৃত্তি আগে থেকেই ছিল। একসময় তিনি পূজ্যপাদ স্বামী সরজানন্দজিকে বলেছিলেন, যৌবনে পদার্পণ করিয়া পর্যন্ত প্রতি রাতে শয়ন করিলেই 2টি কল্পনা আমার চক্ষের সম্মুখে ফুটিয়া উঠিত। একটিতে দেখিতাম আমার অশেষ ধন জন সম্পদ ঐশ্বর্যাদি লাভ হইয়াছে, সংসারে যাহাদের বড়লোক বলে তাহাদিগকের শীর্ষস্থানে যেন আরোর হইয়া রহিয়াছি। মনে হইত ওইরূপ হইবার শক্তি আমাতে সত্যই রহিয়াছে। আবার পরক্ষণে দেখিতাম আমি যেন পৃথিবীর সর্বত্যাগ করিয়া একমাত্র ঈশ্বরিচ্ছায় নির্ভরপূর্বক কৌপিনাধারায়ণ যদৃচ্ছালবদ্ধ ভোজন এবং বৃক্ষতলে রাত্রিযাপন করিয়া কাল কাটাইতেছি। মনে হইত ইচ্ছা করিলে আমি ওইভাবে ঋষিমুনিদের ন্যায় জীবনযাপন সমর্থ। ওই রূপ 2 প্রকারে জীবন নিয়মিত করিবার ছবি কল্পনায় উদিত হইয়া পরিশেষে শোষকটি হৃদয় আঁকিয়া অধিকার করিয়া বসিত। ভাবিতাম
ওই রূপেই মানব পরমানন্দ লাভ করিতে পারে। আমি ওইরূপই করিব। তখন ওই প্রকার জীবনের সুখ ভাবিতে ভাবিতে ঈশ্বর চিন্তায় নিমগ্ন হইত এবং ঘুমাইয়া পড়িতাম। আশ্চর্যের বিষয়, প্রত্যহ অনেক দিন পর্যন্ত ওইরূপ হইয়াছিল। এইভাবে নিঃশব্দে নরেন্দ্রনাথের ভাবী জীবনের প্রস্তুতি চলছিল। এই প্রস্তুতি চলছিল একই সঙ্গে তার দৈহিক, মানসিক, বৈদিক, রাদিক ও আধ্যাত্মিক সব ক্ষেত্রেই। তার জীবনের এই বিভিন্ন দিকগুলো এমনভাবে পরস্পর সংবদ্ধ ছিল যে এটার থেকে অন্য এটাকে আলাদা করে দেখা সম্ভবপর নয়। ধর্মকে তিনি কখনো জীবন থেকে বিচ্ছিন্ন করে ভাবতে পারেননি। ভগবানকে বাদ দিয়ে মানব জীবনের সার্থকতা খুঁজতে চাওয়াকে তিনি অর্থহীন বলে মনে করেছেন। এই সময় নরেন্দ্রনাথের মনোরজ্য যে প্রবল ঝড় বইতে শুরু করেছিল তা পরিশেষে শ্রীরামকৃষ্ণ পদাশ্রয়ে গিয়ে প্রশমিত হয় এবং সমস্ত সন্দেহ তরঙ্গ শান্ত হয়ে অবশেষে প্রকৃত পথ নির্ধারণে সমর্থন হন। এই বিষয়ে যথাসময় বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত তার জীবনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাপথ। যে বিপুল শক্তি নিয়ে মানব জগৎকে জীবন ও দর্শন প্রবল আলোড়ন সৃষ্টির উদ্দেশ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন, যৌবনের শুরুতেই সেই শক্তি সামান্য রক্ত মাংসের গণ্ডি ছাড়িয়ে আত্মপ্রকাশের জন্য ব্যাকুল হয়ে পড়ল। এই বিষয়ে প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে চিন্তাধারায় পরিবর্তন ঘটতে আমরা সকলেই দেখে থাকি। মহাপুরুষদের জীবনেও এই বয়সে আলোড়ন সৃষ্টিকারী চিন্তার বিকাশ ঘটতে দেখা যায়। সাধারণ, সহজ ও অসাধারণ কঠিন গন্তব্যপথের মাঝখানে দাঁড়িয়ে তারা ভাবতে থাকেন, কোন পথে যাই, কোন পথে গেলে ইষ্ট লাভ হবে, সত্য লাভ হবে, জীবন ধন্য ও সার্থক হবে, জীবনের উদ্দেশ্য সিদ্ধ হবে ইত্যাদি। সাধারণ মানুষ পথ চিনে নিতে ভুল করলেও মহাপুরুষেরা তাদের গন্তব্যপথ চিনতে বেশি দেরি করেন না। নরেন্দ্রনাথের জীবনেও এর ব্যতিক্রম ঘটেনি। স্কুলের মতো কলেজেও তার স্থান ছিল সবার উপরে। সকলেই তাকে নেতা বলে স্বীকার করতেন। যুক্তি ও তর্কে কেউই তার সঙ্গে পেরে উঠত না। যুক্তি ও সুচিন্তিত বিচারের সাহায্যে যে কোনো জটিল বিষয়কে অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছিল। কথা বলার সময় বাক্যের ব্যবহারে, রহস্য বিদ্রূপে, আমোদ প্রমোদে, সঙ্গীতে সব বিষয় তার সমকক্ষ কেউ ছিল না। স্কুলে পড়ার সময় যেমন বেশিরভাগ সময় খেলায় ডুবে থাকতেন, কলেজে এসে পড়াশোনায় গভীরভাবে ডুবে গেলেন। এই পড়াশোনায় শুধুমাত্র পাঠ্যপুস্তকই সীমাবদ্ধ ছিল না। নাটক, নভেল, মাসিক পত্রিকা, খবরের কাগজ ও সাময়িক রচনা ইত্যাদি প্রায় সব বিষয়ই তার খুব ঝোঁক দেখা গেল। ইতিহাস, কাব্য, সাহিত্য ও প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার দর্শনই তিনি গভীর মনোযোগের সঙ্গে অধ্যয়ন করতে লাগলেন। শিক্ষা সম্পর্কে তার ধারণা অত্যন্ত উদার ছিল। পরীক্ষাকে তিনি বিশেষ গ্রাহ্য করতেন না। এই প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি এক সহপাঠীকে বলেছিলেন, পরীক্ষাটা কিছুই নয়, পাশ করাই তো জীবনের উদ্দেশ্য নয়। আর পাশের জন্য পড়া মুখস্থ করা মানে শুধু স্মরণশক্তির অপব্যবহার করা। পাশটা শুধু করতে হবে বলে যতটুকু পড়া দরকার তাই করা উচিত। তিনি আরও বলতেন, এখনকার ছাত্রদের লক্ষ্য জ্ঞানার্জন নয়, তাই দেখি ডিগ্রিটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পড়াশোনার শেষ। প্রকৃত জ্ঞানলাভ কাকে বলে, তার উদ্দেশ্য কী এবং চরিত্রের উপর তার প্রভাব কতদূর, এ সম্বন্ধে এদেশের ছাত্রদের বেশ পরিষ্কার ধারণা হওয়া উচিত। এই কারণেই তিনি জীবনের শেষ পর্যন্ত প্রতিদিন নিজের পড়ার বিষয় স্থির করে নিয়ে মনোযোগের সঙ্গে অধ্যয়ন করতেন। কলেজে পড়ার সময় যেসব বিষয় তিনি বিশেষ যত্নের সঙ্গে আয়ত্ত করেছিলেন তার মধ্যে গণিত ও গণিত জ্যোতিষ অন্যতম। গণিত জ্যোতিষ মানে অ্যাস্ট্রোনমি। তার প্রিয় বিষয় ছিল গডফ্রেজ অ্যাস্ট্রোনমিস ও হায়ার ম্যাথামেটিক্স। ছোটবেলা থেকেই সংস্কৃত ভাষার প্রতি তার অনুরাগ লক্ষ্য করা যায়। মাত্র 12 বছর বয়সেই মুগ্ধবোধ ব্যাকরণে সমস্ত সূত্রই কণ্ঠস্থ করে ফেলেছিলেন ও 14 বছরে সংস্কৃত ভাষায় বেশ সুন্দর রচনা করতে পারতেন। কিন্তু বাংলা ভাষার প্রতি তার অনুরাগ ছিল সবথেকে বেশি। তার অদ্ভুত স্মৃতিশক্তির কথা আগেই কিছুটা আলোচনা করেছি। এ বিষয়ে অনেকেই তার জননীর সাদৃশ্যের কথা উল্লেখ করে থাকেন। মায়ের কাছে কোনো কবিতা একবার পড়েই তিনি পরে যে কোনো সময় সেই কবিতা সম্পূর্ণ মুখস্থ বলতে পারতেন।
এই স্মৃতিশক্তি ক্রমে আরও বিকশিত হয়েছিল। তিনি ইচ্ছা করলেই যে কোনো বিষয়ে সহজেই মনোযোগ দিতে পারতেন ও তারপর চিরদিন সেই বিষয় তার স্মৃতিপটে অম্লান হয়ে থেকে যেত। তার এই প্রখর স্মৃতিশক্তিকে দৈব শক্তি ভেবে সাধারণ মানুষ অবাক হয়ে যেতেন। যে কোনো জিনিস একবার শুনেই অনেক দিন পর হুবহু আবৃত্তি করা তার কাছে খেলার মতোই সহজ ছিল। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ পড়াশোনা করার পদ্ধতি অন্য সাধারণ ছেলেদের থেকে অনেকটাই আলাদা ছিল। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে তার প্রতিদিন পড়ানোর জন্য একজন গৃহশিক্ষকের ব্যবস্থা করা হয়েছিল। উক্ত শিক্ষক মহাশয়ের কাছে তার পড়াশোনা শেখার পদ্ধতি শুনলে অবাক না হয়ে পারা যায় না। এই প্রসঙ্গে নরেন্দ্রনাথের সঙ্গে পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজের যে কথা হয়েছিল তা থেকে জানা যায়, মাস্টারমহাশয় বাড়িতে এলেই তিনি ইংরেজি, বাংলা ইত্যাদি সব বইগুলো তার হাতে দিয়ে কোনো বইয়ের কোথা থেকে কতদূর পর্যন্ত সেদিন শিখতে হবে তা দেখিয়ে দিয়ে ইচ্ছে হলে শুয়ে বা বসে থাকতেন। মাস্টারমহাশয় যেন নিজেই পড়াশোনা করছেন এইভাবে বইগুলো পড়তেন ও বিশেষ বিশেষ জায়গাগুলো থেকে বানানো অর্থ বুঝিয়ে চলে যেতেন। এতেই তার উক্ত বিষয় সম্বন্ধে শিক্ষা সম্পূর্ণ হয়ে যেত। বড় হয়ে তিনি পরীক্ষার 2-3 মাস আগে থেকে পাঠ্য বিষয়গুলো পড়তে শুরু করতেন ও বছরের বাকি সময় অন্যান্য বই পড়ে কাটাতেন। এইভাবেই এন্ট্রান্স পরীক্ষার আগে তিনি ইংরাজি ও বাংলায় অনেক সাহিত্য ও ঐতিহাসিক গ্রন্থ পড়ে ফেলেছিলেন। অবশ্য এর জন্য তাকে পরীক্ষার ঠিক আগে অনেক পরিশ্রম করতে হয়েছে। একথাও মনে রাখা দরকার যে অপূর্ব মেধাশক্তির জন্যই তিনি ওই রকম করতে পেরেছিলেন। নরেন্দ্রনাথের অদ্ভুত স্মৃতিশক্তি প্রসঙ্গে প্রমথনাথ বসু মহাশয় যে যুক্তিপূর্ণ মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, নরেন্দ্রনাথ এত অল্প সময়ে বহু বিষয় অধিকারী করতেন এবং সে সকল বিষয় এত দীর্ঘকাল পর্যন্ত তাহার স্মরণে থাকিত যে অন্যের পক্ষে তাহা বিশ্বাস করাই অসম্ভব হইয়া পড়ে। তবে যাহারা স্বচক্ষে তাহা দেখিয়াছেন তাহারা অনেকে এখনও জীবিত থাকিয়া নিজ মুখে এ বিষয়ে প্রমাণ দিতেছেন। সেই জন্য আমরা এরূপ অসম্ভব ব্যাপার সত্য বলিয়া বিশ্বাস না করিয়া থাকিতে পারি না। তাহারা বলেন যে পুস্তক তিনি একবার পাঠ করিতেন জীবনের শেষ দিন পর্যন্ত তাহা হইতে যদৃচ্ছাক্রমে আবৃত করিতে পারিতেন। কলেজ অধ্যয়নের সময় প্রায় সমস্ত দিন বন্ধুবান্ধবদের সহিত আমোদ প্রমোদ করিয়া অধিক রাত্রে ইতিহাস বা দুরূহ দর্শনশাস্ত্রের আলোচনায় মগ্ন হইতেন এবং 40-50 পৃষ্ঠা শেষ করিয়া উঠিতেন। ওই 40-50 পৃষ্ঠা সেদিন হইতে তাহার মনে নিজস্ব সম্পত্তি হইয়া যাইত। যার এত পরিমাণ স্মৃতিশক্তি তার পক্ষে অল্প দিনে অনেক বিদ্যা অর্জন করাই স্বাভাবিক। ইতিহাস পড়তে পড়তে তিনি বরাবর আগ্রহী ছিলেন, কিন্তু শুধু ঘটনার বিবরণ বা সাল তারিখ নয়, যেসব পারিপার্শ্বিক অবস্থার ভিতর দিয়ে একটা জাতি বা তাদের শক্তিশালী পুরুষদের কর্মসমূহ প্রকাশ পায়, ইতিহাস পড়ে যে সেই সব অবস্থার কথা জানা ও পর্যালোচনা করাই ছিল তার অভ্যাস। গ্রিনস হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, এলিসন্স হিস্ট্রি অফ ইউরোপ এবং ফরাসি বিপ্লবের ইতিহাস তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছিলেন। রোমান সাম্রাজ্যের পতন ও ধ্বংস, গিবন্স ডিক্লাইন অ্যান্ড দ্য ফল অফ দ্য রোমান এম্পায়ার বিষয়ে তিনি গভীর অধ্যয়ন করেছিলেন। দুর্বলতাকে তিনি ঘৃণা করতেন। এই কারণেই নেপোলিয়নকে তিনি প্রকৃত বীর বলে সম্মান করতেন ও নেপোলিয়নের সেনাপতিদের মধ্যে মার্শালের উচ্চ প্রশংসা করতেন। ভারতবর্ষের ইতিহাস ও ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের সম্পর্কে এমনভাবে আলোচনা করতেন যে মনে হতো যেন তিনি ওইসব ব্যক্তিদের স্বচক্ষে দেখেছেন। গুপ্তবংশী ও ইন্দু রাজা ও মোগল বাদশাদের কীর্তিকাহিনী বর্ণনা করতে গিয়ে এমনভাবে মগ্ন হয়ে যেতেন যেন তিনি নিজে সেখানে হাজির হয়েছেন। এই প্রসঙ্গে প্রমথনাথ বসুর মূল্যবান রচনার উল্লেখ না করে পারা যায় না। তিনি লিখছেন, উত্তরকালে যখন নরেন্দ্রনাথ সন্ন্যাসীর বেশে সমস্ত ভারতভূমি পরিভ্রমণ করছেন, তখন এই সময় এইসব প্রাচীন কাহিনী সেই বহুবর্ষিত ইতিহাসের স্মৃতি বিরাজিত স্থানসমূহ সন্দর্শনের সহিত যুগপৎ স্মৃতি পথারির হইয়া ভারতের বিগত গৌরবের কল্পনাময়ী মূর্তির নিকট তাহার হৃদয়কে ভক্তি ও শ্রদ্ধেয় অনবত করিয়া ফেলিত এবং ভবদেলিত হৃদয় তিনি নিরীক্ষণ করিতেন যেন এইসব অতীত গৌরব শুধু ভারতের ভবিষ্যৎ গৌরবের প্রতি অঙ্গুলি সংকেত করিতেছে। অন্যান্য যুবকদের মতো নরেন্দ্রনাথও কবিতার ভক্ত ছিলেন। তার প্রিয় কবি ওয়ার্ডসওয়ার্থ। তিনি ওয়ার্ডসওয়ার্থের
অনেক কবিতাই মুখস্থ বলতে পারতেন। ছন্দ মিলিয়ে শুধুমাত্র শব্দের সঙ্গে সঙ্গে শব্দের মিল হলেই তাকে তিনি কবিতা বলে মনে করতেন না। তার মতে কবিতা হলো নানান রঙের সমন্বয়, ফুটে ওঠা ছবির মতো এক মনোরম শব্দময় চিত্রবেশ। কবিতা একটি আদর্শকে সুন্দরভাবে প্রকাশ করার শ্রেষ্ঠতম শিল্প, সত্তাকে হৃদয়গ্রাহী করে তোলার বিশেষ কৌশল। স্বামীজি মনে করতেন মানব জীবনের ভিত্তি অন্তরে এই আদর্শের উপরই প্রতিষ্ঠিত এবং মানুষের ব্যর্থতার কারণ শুধু এই আদর্শ সম্যগদর্শনা ভাব। ইতিহাস, কাব্য, দর্শন ও বিজ্ঞান সবই তার চোখে এই আদর্শেরই ভিন্ন ভিন্ন মূর্তি বা প্রকাশ ছাড়া কিছু নয়। যতদিন যেতে লাগলো ততই তার সত্যানুসন্ধানী মন সত্য লাভের জন্য ব্যাকুল হয়ে উঠল। প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনশাস্ত্রে পড়ে কিছু পাওয়া গেল না। বইয়ের পাতায় সে সত্যকে খোঁজা বৃথা। অন্তরের অনুভূতি উঠে এলো তার কলমের ডগায়। লিখলেন কবিতা সংস অফ সন্ন্যাসিন, সন্ন্যাসীর গীতি, যেখানে বলছেন Where seeks a thou that freedom, friend, this world not that can give, in books and temples when thy search. অনিশ্চেচ্ছি মুক্তি কোথায় বন্ধুবর, পাবে না তো হেথা কিংবা এর পর, শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ। হার্বার্ট স্পেন্সারের দুর্বোধ্য দর্শনশাস্ত্রে তন্ন তন্ন করে পড়লেন। ক্যান্ট, শোপেনহেয়ার, অগস্ট কেমাত ও জন স্টুয়ার্টের মিলের দর্শন কিছুই ছাড়লেন না। ভারতীয় দর্শনশাস্ত্রের বহু প্রাচীন গ্রন্থসমূহ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখলেন যে সেগুলির মধ্যে সত্য থাকলেও তা বর্তমান যুগের উপযোগী করে তোলা একান্ত প্রয়োজন। হিন্দু দর্শনসমূহ পড়তে গিয়ে শুরুতে তার মন হয়েছিল যে সেগুলোর ভিত্তি যথেষ্ট দুর্বল। তার মনে নানান রকম সন্দেহ দানা বাঁধতে লাগলো এবং যতদিন না এই সন্দেহের মেঘ কাটছে ততদিন তিনি অশেষ মানসিক যন্ত্রণায় ছটফট করেছেন। পাশ্চাত্য দর্শন অধ্যয়ন করতে গিয়ে ধীরে ধীরে বুঝলেন যে হিন্দু দর্শনে বহু যুগ ধরে যেসব সত্যকে স্থির করে রেখেছে, পাশ্চাত্য দর্শনের মূল সূত্রগুলো তারই ছায়ামাত্র। পাশ্চাত্য দর্শন পূর্ণ সত্যের দিকে অল্পই এগোতে পেরেছে। স্কুল জীবনের সব খেলাধুলো বিদায় দিয়ে পড়াশোনায় গভীর মনোযোগ দেওয়ার মনে হয় মানে এই নয় যে তিনি আমোদ প্রমোদ একেবারেই ভুলে গেছেন। এখন আগের মতো নতুন কিছু দেখলেই তার পিছনে ছুটে যেতেন। ছাত্রদের মধ্যে তার মতো রসিক খুব কমই ছিল, কিন্তু কিছুর মধ্যে যদি কোনো মজার ব্যাপার লুকিয়ে থাকে তবে তা সবার আগে তারই নজরে পড়ত। অনেকে একসঙ্গে জড়ো হলে তা আর কথাই নেই। গাড়ি ভাড়া করে তার মধ্যে ঠাসাঠাসি করে বসে গান গাইতে গাইতে কলকাতার পথে বেড়াতেন। রবিবার বা অন্য ছুটির দিন অনেকে মিলে গঙ্গা স্নান করতে যেতেন। গঙ্গায় সাঁতার কাটা, লাফানো, জলের মধ্যে খেলা ইত্যাদি থেকে হাসি তামাশার গল্প স্বল্প সবই চলত পুরো দমে। নরেন্দ্রনাথের চরিত্রের সর্বপ্রধান গুণ ছিল পবিত্রতা ও নির্মলতা। এই বিষয়ে তিনি বিন্দুমাত্র বিচ্যুতি সহ্য করতেন না। পবিত্রতাই তার চরিত্রের মেরুদণ্ড স্বরূপ ছিল। নরেন্দ্রনাথের এক বন্ধু ছিল যিনি কুনীতির বিশেষ ধার ধারতেন না, কিন্তু পরে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। এই বন্ধু বলেছিলেন, যৌবনে স্বামীজি পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ ছিলেন। আমি তাহাকেই প্রায় ওভার পিউরিটিক্যাল মানে অতিরিক্ত মাত্রায় পবিত্র ভক্ত বলিয়া ঠাট্টা করিতাম, কিন্তু এক এক সময় তাহার সম্মুখে কথা বলতে গেলে যেন কথা আটকাইয়া যাইত। স্পষ্ট বুঝিতে পারতাম তাহার তুলনায় আমি কত হীন। তিনি আরও বলেছেন, নরেনের ভেতর থেকে যেন একটা আধ্যাত্মিক তেজ ফুটে বেরোতো, তার কাছে তিষ্ঠানো যেত না। নরেন্দ্রের অন্যান্য বন্ধুরা তার মধ্যে এই তেজ লক্ষ্য করেছিলেন। নরেন্দ্রনাথের সঙ্গীতের প্রতি অনুরাগের কথা আলোচনা করতে গিয়ে বেনি ওস্তাদের কথা উঠেছিল। এই বেনি ওস্তাদ ছিলেন আহম্মদ খাঁর শিষ্য এবং জানা যায় তিনি যন্ত্র ও কণ্ঠ উভয় প্রকার সঙ্গীতেই পারদর্শী ছিলেন। নরেন্দ্রনাথ তার কাছে 4-5 বছর ধরে গান ও বাজনা দুটোই শিখেছিলেন, কিন্তু কণ্ঠসঙ্গীতই তার বিশেষ দক্ষতা প্রকাশ পেয়েছিল। এ খবর পাওয়া যায় যে পরে তিনি আহমদ খাঁর কাছে ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, ঠপ্পা ইত্যাদি এবং মুসলমানদের বিভিন্ন পরবে গাওয়া হয় এমন অনেক হিন্দি, উর্দু ও ফরাসি গানও শিখেছিলেন। তিনি যেতেন সেখানেই সবাই তাকে ওস্তাদের মতো খাতির যত্ন করত এবং গান শোনানোর জন্য অনুরোধ করত। সঙ্গীত বিজ্ঞানেও তিনি পর্যাপ্ত জ্ঞান অর্জন করেছিলেন। প্রাচ্য সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের তুলনা করে সঙ্গীত বিদ্যায় অনেক তথ্য সংগ্রহ করেছিলেন এবং
একজন অভিজ্ঞ সঙ্গীত সমালোচক রূপেও পরিচিতি হয়েছিলেন। একজন প্রকাশকের সঙ্গীত বিষয়ক একটা বইতে ভারতীয় সঙ্গীতত্ত্ব সম্বন্ধে বিরাট এক বন্ধ লিখে দিয়েছিলেন। যদিও ছাত্রজীবনের 2-3 বছর পরের কথা, তবুও গানের প্রসঙ্গ যখন উঠেছে তখন বলে রাখাই ভালো, ভগবান শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের কয়েক মাস পরে শিবরাত্রি উপলক্ষে নরেন্দ্রনাথ তাথই তাথই নাচে ভোলা গানটি রচনা করেন ও নিজেই সুর সংযোজনা করেন। এরপর ধ্রুপদঙ্গের কয়েকটা গান রচনা করে ও তাতে সুর দিয়ে শ্রীরামকৃষ্ণ সঙ্গেও প্রচার করেছিলেন। স্বামীজির সঙ্গীত প্রতিভা প্রসঙ্গে সঙ্গীত সাধনায় স্বামী বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু গ্রন্থের ভূমিকায় স্বামী প্রজ্ঞানন্দজি লিখেছেন, স্বামীজি ছিলেন না শুধুই গীতশিল্পী, ছিলেন সঙ্গীত তত্ত্বানুসন্ধানেরও পথচারী। সঙ্গীত কল্পতরু গ্রন্থখানির উপপত্তিকা আলোচনা শৈলই তার সঙ্গীত জ্ঞান বিচক্ষণতার কথা প্রমাণ করে। স্বামী বিবেকানন্দই যে উক্ত গ্রন্থের ভূমিকা রচনা করেছেন তার প্রমাণস্বরূপ স্বামী গম্ভীরানন্দজি বলছেন, স্বামীজির পুরাতন ইংরেজি জীবনীতে বলা হয়েছে তিনি ভারতীয় সঙ্গীতের বিজ্ঞান ও দর্শন সম্বন্ধে একটি বিস্তারিত ভূমিকা লিখিয়া দিয়াছিলেন একখানি বাংলা গানের পুস্তকের জন্য। শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত লিখিয়েছেন যে নরেন্দ্রনাথ বায়া তবলা, পোকরাচ ইত্যাদি যন্ত্রের বাজনা সম্বন্ধে এতখানি পুস্তক লিখিয়াছেন, উহা বড়তলার বৈষ্ণবচরণ বসাক প্রকাশ করেন ও উহার একখানি পুস্তক বেলুর মঠের পুস্তকাগারে রয়েছে। নরেন্দ্রনাথ সঙ্গীত কল্পতরু গ্রন্থটি সম্পূর্ণ লিখিতে পারেননি বলে বৈষ্ণবচরণ যে অলঙ্ঘনীয় কারণের কথা বলেছেন সেই প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি জানান, তখন নিশ্চয়ই বরাহনগরের মঠের প্রাথমিক কার্যের বাস্তবতা এবং পিতৃসম্পত্তি লইয়া মকদ্দমা প্রভৃতি ছিল। এরপর স্বামীজি কবে নাগাদ গ্রন্থটি রচনা করেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে স্বামী গম্ভীরানন্দজি এক চাঞ্চল্যকর তথ্যের অবতারণা করেছেন। তিনি বলছেন, বসাক মহাশয়ের বিশেষ কথার তারিখ 94 বঙ্গাব্দের ভাদ্র মাসে, অর্থাৎ 1887 খ্রিস্টাব্দের মধ্যভাগের কাছাকাছি। এই হিসেব দেখা যায় নরেন্দ্রনাথ এই পুস্তক রচনায় হাত দেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের অব্যাহতি পরে তো বা উহার কিঞ্চিত পূর্বে। গ্রন্থখানি লোকসমাজে বিশেষ সমাদৃত হয়। বৈষ্ণবচরণ 3য় সংস্করণের বিশেষ কথা লিখেছেন, 6 মাসের মধ্যে 2 সংস্করণে 2 সহস্র সঙ্গীত কল্পতরু নিঃসহিত হইয়াছে। তখনকার দিনে ইহা খুবই সন্তোষজনক, কিন্তু পরে ব্যবসায়ীকে মনোবৃত্তির ফলে পুস্তকখানির নাম পরিবর্তিত হইয়া যায় এবং নরেন্দ্রনাথের নামেও পরিত্যক্ত হয়। পুস্তকখানির তত্ত্ব ও কর্তৃত্ব লইয়া একটি বিবাদ কিছুকাল চলিয়াছিল বলিয়া মনে হয়। বেলুর মঠে সংরক্ষিত প্রথম সংস্করণের পুস্তকখানির প্রথম পৃষ্ঠায় গ্রন্থকারদ্বয়ের নামের পাশ্চাত্যে যে একজন কালি দিয়া লিখিয়াছেন ও জ্ঞানচন্দ্র বসাক ওই গ্রন্থখানির মালিক হিসেবে ইংরেজিতে জ্ঞানচন্দ্র বসাকের নাম লিখিত আছে এবং বর্ষ দেওয়া আছে 1887। সঙ্গীত ও বাদ্য নামক ভূমিকায় প্রথম পৃষ্ঠায় ইংরেজিতে তারিখসহ লিখিতে আছে J.C. বসাক কর্তৃক প্রদত্ত 1/1/88। এই প্রসঙ্গে আরও একটি ঘটনার উল্লেখ করতেই হয়। বরাহনগরে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে একজন শ্রীরামকৃষ্ণ ভক্ত একটা দোকানে কাজ করতেন। নরেন্দ্রনাথ মাঝে মাঝে সেখানে 2-1 পয়সার জলযোগের জন্য যেতেন। উপেন্দ্রনাথ মহাশয় গরিব ছিলেন, তাই তাকে সাহায্যের উদ্দেশ্যে নরেন্দ্রনাথ একটি গ্রন্থ রচনা করেন ও এতে উপেন্দ্রনাথের খুব উপকার হয়। কিন্তু এই গ্রন্থটির তত্ত্ব নিয়ে বিবাদ শুরু হয়, তখন নরেন্দ্রনাথ ঝগড়া থেকে দূরে থাকার জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। জেনারেল অ্যাসেম্বলিজ কলেজে ছাত্ররা প্রায়ই দল বেঁধে নরেন্দ্রনাথকে গান শোনানোর জন্য জোর করত। একদিন একজন ইংরেজ অধ্যাপক ক্লাসে আসতে দেরি করছে দেখে সবাই সময় কাটানোর জন্য নরেন্দ্রনাথকে একটি গান শোনাতে বলল। ক্লাসে তখন প্রায় নরেন্দ্রনাথ গান ধরলেন আর সবাই চুপচাপ বসে শুনতে লাগলো। এমন সময় অধ্যাপক ক্লাসের কাছাকাছি এসে নরেন্দ্রনাথের গান শুনতে পেয়ে চুপ করে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। গান শেষ হলে অধ্যাপক মহাশয় একগাল হাসি মুখে ক্লাসে এসে গায়কের খুব প্রশংসা করতে লাগলেন, যদিও কেউই গায়কের নাম উল্লেখ করল না। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবও নরেন্দ্রের গান শুনে সমাধিস্থ হয়েছিলেন। নরেন্দ্রনাথ খেতড়ি রাজসভাতেও দরবারি কানাড়া, ইমন কল্যাণ ও পাগেশ্রী আলাপ করে ও মৃদঙ্গ বাজিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেছিলেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় তিনি একবার গান গাইতে শুরু করলে ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে কেটে যেত
কেউ টের পেত না। অনেকে বলেন মাঝে মাঝে তিনি একা একা বসে হয়তো গান গাইছেন, তখন এমনই আত্মহারা হয়ে যেতেন যে খাওয়ার কথা পর্যন্ত ভুলে যেতেন। কখনো এমন হয়েছে যে স্নানের জন্য তেল মাখতে বসেছেন, সেই সময় গান ধরলেন, কিন্তু গান আর থামে না, স্নান খাওয়া সব পড়ে রইল। হয়তো কোথাও যাওয়া খুবই জরুরি ছিল, কিন্তু গানের খেয়ালে সে কথা ভুলে গেলেন। এমনই তার গানের ঝোঁক ছিল। ছেলেবেলায় খেলার ছলে নরেন্দ্রনাথের রাজার অভিনয়ের কথা আগেই বলেছি, অর্থাৎ অভিনয়ের প্রতি তার বরাবরই একটি ঝোঁক ছিল। সাধারণ থিয়েটারে অভিনয় তখন সবে সবে শুরু হয়েছে এবং সামাজিক আমোদ প্রমোদ ভদ্র ও গণ্যমান্য লোকেরাও অংশ নিতেন। নরেন্দ্রনাথও সেই সময় বন্ধুদের নিয়ে অভিনয় করতেন, তবে তিনি যেসব বিষয়ের ভূমিকায় অভিনয় করতেন তাতে চিত্তের উন্নতি সাধনই তার প্রধান লক্ষ্য ছিল। কেশববাবুর নববৃন্দাবন নাটকে অভিনয়ের সময় তিনি যোগীর ভূমিকা নিয়েছিলেন। বিয়ে পরীক্ষার দিন যখন এগিয়ে এলো, তখন বাড়িতে আত্মীয়দের ছেলেমেয়েদের চিৎকার ও নানান রকম গোলমাল থেকে রেহাই পাওয়ার জন্য রামতনু বসুর গলিতে দিদিমার বাড়িতে গিয়ে থাকতে লাগলেন। ওই বাড়ির দোতলায় একটি ছোট্ট ঘরে তিনি পড়াশোনা করতেন। ওই ঘরের সঙ্গে বাড়ির অন্দরমহলের কোনো সংস্রব ছিল না। অনেক পরে এক বন্ধুকে পড়ার ওই ঘর সম্পর্কে বলেছিলেন, আমি ঘরের ভিতর বই নিয়ে বসতুম, আর পাশেই একটা পাত্রে গরম চা ও কফি থাকতো। ঘুম পেলেই পায়ে একটা দড়ি বাঁধতুম, তারপর ঘুমের ঝোঁকে বেহুশ হয়ে পড়লে সেই পায়ের দড়িতে টান পড়তো, অমনি আবার জেগে উঠতুম। এই ঘটনার সঙ্গে অনেক পাঠকেরই হয়তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পড়াশোনার সময় টিকিতে দড়ি বেঁধে রাখার কথা মনে পড়ে। নরেন্দ্রনাথের সঙ্গীতপ্রীতি ও পড়াশোনা প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি ও প্রমথনাথ বসু মহাশয় উভয়ই নরেন্দ্রের বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহ মহাশয়ের স্মৃতিকথার উল্লেখ করেছেন। নরেন্দ্রনাথের বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহ মহাশয়ের স্মৃতিকথার জন্য শুনতে ভুলবেন না সমাচার দর্শন পেজটিকে, ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে। ইউটিউবে শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক ইনস্টাগ্রামে শুনে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন। আর প্রিয়নাথ সিংহ মহাশয়ের স্মৃতির কথা শুনতে এবং স্বামীজির বিষয়ে আরও নানান রকম জিনিস জানতে ফলো করুন আমাদের। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসবো। ধন্যবাদ।